ডিসকাসের হবিটা সবাই এমনি একটা মানে ভয় ধরিয়ে রেখে দিয়েছে, আইসিইউ ফিস বলো বা রাখা খুব চাপ বা এই সমস্ত কিছু না। এখন যদি তার উপরে আমি বলি যে আপনার জলে টিডিএস 200-250 আপনাকে আরোতেই রাখতে হবে, আজকে সবার পক্ষে মানে কি বলবো আরোর জার কিনে হবি করাটা সম্ভব নয়। অ্যাজ সাচ কোনো মাছের হেলথ ইস্যু হয় না 3 ইঞ্চি থেকে 1 বছরে 5.5 থেকে 6 ইঞ্চি উইদাউট এনি মর্টালিটি। হ্যাঁ, কে কি বলছে, আমিও যদি কোনো কথা বলি, আমি বরাবর একটা কথা বলি যে আমিও যদি কোনো কথা বলি আমি কি ঠিক বলছি কিনা নিজে জাজমেন্ট করবো। ঠিক আছে, মানে ডেইলি ওয়াটারটা চেঞ্জ করে সেম ডোজিং দিতে হবে একদম এরকম করে মার্কেটে। হ্যাঁ, আরো মেডিসিন अवेलेबल, এক একটার এক এক রকম ডোজ। এটা খুব সিম্পল বেসিক ডোজ, এটা মানে বেসিক সিম্পল ডোজ। এটা ডিসকাস ছাড়াও তো অন্যান্য মাছের ক্ষেত্রেও একই দাদা। একটু বোকা প্রশ্ন মনে হতে পারে যে কোন স্ট্রেনের মাছ বেশ স্ট্রং হয়? এমনি বোকা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি ডিসকাস ড্রিমসে। আজকে অয়নদার সাথে কথা বলবো ডিসকাসের কিছু ট্রিটমেন্ট নিয়ে, এদের কি কি সমস্যা আছে এইগুলো নিয়ে। আগের ভিডিওগুলোতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, অনেকের থেকে অনেক মেসেজ পেয়েছি, কমেন্ট পেয়েছি। তো সেই সব কমেন্ট এবং মেসেজের মধ্যে যেসব প্রশ্নগুলো ছিল সেগুলোও আজকে আমরা অয়নদাকে করব এবং জেনে নেব ডিসকাস সম্বন্ধে। এবং যারা নতুন হবিস্ট আছেন এবং যারা ডিসকাস অনেক দিন রেখেছেন তাদের মধ্যে যা যা প্রবলেমস এসছে বা তারা আরও কীভাবে ডিসকাসটাকে আরও ভালোভাবে রাখতে পারেন, তো এইসব নিয়েই কথা হবে। তো চলুন শুরু করা যাক। অয়নদা আর একবার ওয়েলকাম। তোমাকে ওয়েলকাম স্পেশালি, অনেকদিন পরে আবার আমার সাথে ভিডিও শুট করা, আবার অনেকদিন পরে ভিডিও হচ্ছে। কেমন আছো বলো? তো ভালো আছি। আর অনেক প্রশ্নও রয়েছে, হবিসদের থেকে পেয়েছি অনেক রকম প্রশ্ন। আগের ভিডিওগুলো যারা দেখেছে তাদের তো নানান রকম প্রশ্ন ছিল, তারা মানে ভিডিও দেখে আই থিঙ্ক তোমার সাথে কন্ট্যাক্ট করেছে। তোমার আগের ভিডিওতে প্রচুর কমেন্টও ছিল যেখানে তুমিও রিপ্লাই করেছো প্রচুর। আমিও চেষ্টা করেছি, সব হয়তো সম্ভব হয়নি, বাট বলো যা কোশ্চেন আছে। হ্যাঁ, তো হবিসদের নানা রকম তো প্রশ্ন থাকে। সবার আগে আমি একটু ওই ডিজিজগুলো নিয়ে কথা বলি। আমাদের আগের ভিডিওগুলোতে কিভাবে রাখতে হয় না হয় সেগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলেছিলাম। তো ডিজিজগুলো নিয়ে এবার একটু কথা বললে হবিসদের সুবিধা হবে। বলো। তো মোটামুটি যদি কোনো একজন কেউ মাছ নিয়ে এলো, নিয়ে আসার পরে জেনারেলি দেখা যায় যে মাছ ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে একদম। আর একটা হয় মানে পেপারিং হয়ে যায়। পেপারিং হয়ে যায় বলতে পেপারিংটা দুটো কারণে ডিপেন্ড করে। একটা হচ্ছে মাছের জেনেটিক্স যদি খারাপ হয় তাহলে পেপারিং আসবেই, কিছু করার নেই, তুমিও কেন কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, এটা ফার্স্ট কারণ। আর সেকেন্ড হচ্ছে জলের প্যারামিটার যদি ঠিক না থাকে, জলটা যদি মানে অ্যাসিডিকের দিকে না হয়, যদি একটু হার্ড ওয়াটার হয় লাইক পিএইচ 8 to 8.59, যেটা আমাদের নর্মাল কর্পোরেশন ওয়াটার বলো বা কলকাতা সাইডে যারা থাকে টালার জলে থাকে, তারপর সেই সমস্ত জায়গায় যদি পিজিয়ান স্ট্রেন পড়ে অটোমেটিক্যালি হবে, এটা কেউ আটকাতে পারবে না। আচ্ছা, মানে যারা টালার জল ইউজ করছে তাদের জন্য গুড, কিন্তু মিউনিসিপ্যাল এরিয়া যারা থাকে, মনে করো যাদের বোর ওয়াটার ইউজ করা হয়, মানে আমাদের এখানে তুমি তো জানোই, আগের ভিডিওতে বলেছি আমার টিডিএস 750 থেকে 800 থাকে। আমাদের এরিয়ায় আমরা যদি নর্মালি একটু, আমাকেও যেমন বলেছিলাম তোমাকে আরো মিক্স করে মাছ রাখতে হবে, না রাখলে ওই পেপারিং এর প্রবলেম গুলো পিজিয়ান স্ট্রেনে আসবেই। পেপারিংটা অ্যাজ সাচ কোনো ডিজিজ নয়, এটা কিছুটা জেনেটিক্যালি কিছুটা জলের জন্য, যেটাকে প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা, তো যাদের মোটামুটি অল্প অল্প পেপারিং দেখছে সেই সময় কি কোনো প্রিকশন নেওয়া যায়? প্রথম কথা হচ্ছে দাদা, মাছ ছোট মাছ পিজিয়ান স্ট্রেনে ছোট যখন 2.5 থেকে 3 ইঞ্চি থাকে তখন পেপারিং একটু থাকে মাছে, ছোট মাছে। ওটা তুমি যদি ধরো, আমি টালার জলের এক্সাম্পল দিলাম যেখানে টিডিএস অ্যারাউন্ড 150 to 180, পিএইচটা মোটামুটি 7-এর মধ্যে থাকে, সেখানেও ছোট মাছে হালকা পাতলা পেপারিং হবেই, কিছু করার নেই। সেই মাছটাই যখন পরবর্তীকালে গ্রো হবে তখন সেই পেপারিং লেভেলটা অনেক কমে যায়। আচ্ছা, আজকে যদি আমি দেখি মাছের বেসিক্যালি পেপারিংটা হয় কোথায়, চিনে হয়, মানে গলার কাছে, তোমার ফিনসে দেখা যায়, আপার ফিনস, টেল, এই সমস্ত জায়গায় দেখা যায় ছোটবেলাতে বেশি। মাছটা যত তাড়াতাড়ি বড় হবে, মানে বড় হওয়ার সাথে সাথে পেপারিং লেভেলটা কমে যায় আস্তে আস্তে। আচ্ছা, আর অ্যাটমসফিয়ারের উপর কি কিছু ডিপেন্ড করে? ডেফিনেটলি, মাছ যদি স্ট্রেস খায় পেপারিং আরো শো করে। মাছ যদি স্বতঃস্ফূর্ত ভাবে বিনা স্ট্রেসে ঘুরে বেড়ায় ট্যাঙ্কে, তখন সেক্ষেত্রে পেপারিংটা অত শো করে না। অ্যাটমসফিয়ার বলতে আমি বলছি যে মানে ট্যাঙ্ক সেটআপ। আজকে ট্যাঙ্ক সেটআপ ডেফিনেটলি পিজিয়ান স্ট্রেনের জন্য সবসময় রেকমেন্ডেড হচ্ছে লাইট ট্যাঙ্কের সেটআপ। মানে লাইট মিন্স
তোমার ট্যাঙ্কের ব্যাকগ্রাউন্ডটা ওই আগেকার দিনে যেরকম বা এখন ওই সিনারি লাগায় অনেকে, বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা ডিপ ব্লু ব্যাকগ্রাউন্ড, এগুলো থাকলে পেপারিং হবে, কিছু করার নেই। ওরা নিজেরাই মানে অ্যাকচুয়ালি অ্যাবজর্ব করে ওরা কালার, কালারটা। তো সেই ক্ষেত্রে ব্ল্যাকিশ একটু হবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রে যদি আমি স্কাই ব্লু বা হোয়াইট করি, সেই ক্ষেত্রে পেপারিং অনেকটাই কমে যায়। যত লাইট, এক্স্যাক্টলি লাইট ব্যাকগ্রাউন্ড রাখা, বা মানে ট্যাঙ্কের ভেতরটাও মানে আলো যাতে থাকে। আলো ধরো প্রচুর পরিমাণে মানে হিউজ প্ল্যান্টেড সেটআপ আছে কারণ, বা ধরো উড দিয়ে এরকম সেটআপ করে রেখেছে, দেখবে উড, দেখবে বগউডের কথা বলছি আমি বিশেষ করে, ড্রিফটউডের না। বগউড বেসিক্যালি ডে বাই ডে যত পুরনো হয় কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, আলটিমেটলি সেটা ডার্ক ট্যাঙ্কের মধ্যে ধরা হয়। এই জিনিসগুলো অ্যাভয়েড করে পেপারিংটাকে অ্যাভয়েড করা যায়। ট্যাঙ্কের মধ্যে ডার্ক জিনিস থাকলে মাছ পেপারিং নিয়ে নেবে, ডেফিনেটলি একটু নেবে, সেটা ছোট হোক বড় হোক নেবে। আচ্ছা, আর এমনি জেনেটিক্যালি যদি পেপারিং আসে সেক্ষেত্রে কিছু করার নেই। আর জলটা যতটা মানে মানে জল থেকে যাতে পেপারিং না আসে তার জন্য কি করতে হবে? দেখো, প্রিকশনারি পারপাস আমি সেই ক্ষেত্রে আরো ইউজ করতে পারি। এবার দেখো, সবার পক্ষে সম্ভব না। ডিসকাসের হবিটা সবাই এমনি একটা মানে ভয় ধরিয়ে রেখে দিয়েছে, আইসিইউ ফিশ বলো বা রাখা খুব চাপ বা এই সমস্ত কিছু না। এখন যদি তার উপরে আমি বলি যে আপনার জলে টিডিএস 200-250 আপনাকে আরোতেই রাখতে হবে, আজকে সবার পক্ষে মানে কি বলবো, আরো জার কিনে হবি করাটা সম্ভব নয়। বলে তো লাভ নেই। একটা মাছের দাম যা, তারপরে আমি ডেলি যদি জল পাল্টাই, একটা করে আরো কিনবো, ডেলি আমার 300-400 টাকা জল চলে যাবে। সেই ক্ষেত্রে অ্যাজ সাচ কোনো মাছের হেলথ ইস্যু হয় না পেপারিং মানে। তবে ওটাকে ওই প্রিভেন্ট করার জন্য একটাই উপায়, জেনেটিক্সের ভালো বা জেনেটিক্সের মাছ নেই ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে রাখতে গেলে একটুখানি নিজের ওয়াটার প্যারামিটারটা একটু চেক করে নিলে, যদি প্যারামিটার ভালো না হয় সেক্ষেত্রে মোটামুটি টিডিএস কত থাকলে মোটামুটি পেপারিং? টিডিএস এর সাথে মানে সবসময় ডিপেন্ড করে না, পিএইচ এর সাথে মেইন ডিপেন্ড করে। এবার টিডিএস এর ফুল ফর্ম সে আগের বারও বলেছিলাম আমি, যেটা টোটাল ডিজলভ সলিউশন। এবার ডিজলভ সলিউশন কি আছে তার মধ্যে? ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে। কোনটার সেগমেন্ট কি আছে তার উপর ডিপেন্ড করছে, সেটা তো জানা সম্ভব না যতক্ষণ আছে ল্যাব টেস্ট করবে। এবার এমনও হতে পারে তোমার বাড়িতে তুমি মাছ পুষেছো, তোমার 150 টিডিএস বা পিএইচ অ্যারাউন্ড 7 তোমার ট্যাঙ্কে পেপারিং আছে, অথচ আমি মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে আরো মিক্স করছি, আমার জলে টিডিএস 250 থেকে 300, পিএইচটা 8, আমার জলে হচ্ছে না। কারণ সেই ক্ষেত্রে একমাত্র ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে তোমার জল আমার জল ল্যাব টেস্ট করো, বুঝে যাবে তোমার জল আমার জল কি ডিফারেন্স। আচ্ছা, সেটা তো সেটা সম্ভব না, সুতরাং অত মাথা ঘামিয়ে লাভ নেই, হবিটাকে ক্রিটিক্যাল করে কোনো লাভ নেই। মাছ সুস্থ আছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ব্যাস দ্যাটস ইট। অল্প প্রিপারিং আসলে সেটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চেষ্টা করো একটু মানে ট্যাঙ্কটাকে ডার্কটাকে অ্যাভয়েড করা যতটা পারা যায়। আচ্ছা আচ্ছা, এবারে স্ট্রেসড হয়ে যায় আর ডিসকাস শুয়ে পড়ে, অনেকের দেখা যায় নিয়ে আসার পরে, জেনারেলি বাইরে থেকে যখন প্রথম নিয়ে এলো। দেখো, আমি বরাবরই একটাই কথা বলি যে ডিসকাস রাখতে গেলে 3টে জিনিস আমাদের মাথায় রাখ। ফার্স্ট হচ্ছে ক্লোরিন ফ্রি ফ্রেশ ওয়াটার, সেকেন্ড হচ্ছে ভালো খাবার, থার্ড হচ্ছে টেম্পারেচার। মাছ, যে কোনো মাছ 95% মানুষের কারণে মরে, নট ডিসকাস, সব মাছের কথা বলছি। 5% তারা হয়তো স্ট্রোক করলো বা আদারওয়াইজ ট্যাঙ্ক থেকে জাম্প করে গেল কোনো কারণে, এই কারণে মাছ মরে। আদারওয়াইজ 95% মানুষের ভুলে মরে। এবার মানুষের ভুল কি, ইচ্ছা করে কেউ মারতে চায় না মাছ। জলে প্যারামিটারটা বোঝা। আমি আজকে নতুন হবি করতে গিয়ে আগের ভিডিওতে প্রচুর বলেছি, আমি 1 সপ্তাহের মধ্যে 6টা মাছ মেরে ফেলেছিলাম। তখন আমি জানতাম না। ডিসকাস বা যে কোনো ভালো মাছ করতে গেলে সকলকে একটু পড়াশোনা করে নেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে আমি সবাইকেই বলেছি যে যদি মানে নলেজ আমার যেটুকানি আছে, কারো যদি হেল্প লাগে আমি ডেফিনেটলি হেল্প করবো। এবার সেই ক্ষেত্রে একটু পড়াশোনা করে নেওয়াটা ভালো। এবার শুয়ে পড়লো, সেটা অনেক কারণ হতে পারে। তুমি যেটা কোশ্চেন করলে যে মাছ আনার পরে শুয়ে পড়লো, অনেক কারণে হতে পারে। মাছটা না দেখে বলাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, কারণ আজকে আমি বলবো যে জলের জন্য খারাপ, জলের জন্য মাছটা শুয়েছে, কিন্তু সেকেন্ড টাইম তোমার ভিডিওর নিচে কমেন্ট আসবে, দাদা আমার জল ভালো, আমি বিসলেরির জল কিনে এনে করি, তাহলে হতে পারে না। সেই ক্ষেত্রে অপশন হচ্ছে যে সেলারের কাছ থেকে, সেটা আমি হতে পারি, আমার কাছ থেকে মাছ নিয়ে কারো কি মাছ মরেনি কোনোদিন? ডেফিনেটলি মাছ মরবেই, কিছু করার নেই। এবার আমার কাছ থেকে মাছ নিয়ে গিয়ে কারো মাছ শুয়ে পড়েছে, মাছটা ইন্টারনাল প্রবলেমও হতে পারে। সেই ক্ষেত্রে যতক্ষণ না ডিটেক্ট করতে পারা যাচ্ছে যে কি হয়েছে, কোনো কিছুকেই ব্লেম দেওয়া যাবে না। মানে পেটের প্রবলেম হতে পারে, ব্লোটিং হতে পারে, ওইসব কারণে আজকে মাছটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গায়ে হোয়াইট স্পট হয়ে গেল, কোনা নিয়ে গিয়ে কাজ হয়ে যাবে, হতে পারে। সেটা উপরেও হতে পারে, মানে ট্যাঙ্কের আপ স্কেলেও হতে পারে, ডাউন স্কেলেও হতে পারে। আচ্ছা, আর হেড ডাউনটা তো শুয়ে পড়বে না, ওটা ব্লোটিং এর ইস্যু বা ড্রপসি বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তো সেটা আলাদা ইস্যু, না দেখে মাছকে বলা ডিটেক্ট করার মতো সম্ভব না। আচ্ছা, তো এগুলোর মানে এক্সাক্ট
কোনো একটা এক্সাক্ট কারণ কোনো পারফেক্ট কারণ হয় না, এক্সাক্ট একটা না, কারণ হয় ওরকম না। ভাবে হয় না। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা যে অনেকেই তো মানে এই হবিটা যখন শুরু করে ডিসকাসের, একটু এক্সপেন্সিভ মাছ যেহেতু সবার পক্ষে এফোর্ড করা Definitely. হয় না, তো Agreed. এখানকার লোকাল ব্রিড মাছ অনেকে রাখছে, তো রেখে তারা অনেকে আছে বড়ও করেছে, ভালো হয়েছে মাছ। তো তারপরে বলে যে এরপরে একটু ভালো মাছ নেব, কিন্তু ডিফারেন্সটা কি? মানে ইন্ডিয়ান ব্রিড তো খুব ভালো কালার দেখা যায়। আমি তোমাকে এই ভিডিওতে আমি নাম নিয়ে বলছি, আগেরবার আমি অনেক হবিস্টের এক্সাম্পল দিই। কখনো রাজীব সাহা বলে এক হবিস্ট বলা চলে না, মানে সে আমার দাদারই মতন বলতে পারো, মানে তারও আমি প্রচুর ক্ষেত্রে সাপোর্ট পাই, সেও প্রচুর সাপোর্ট করে। আমার কাছ থেকে নিয়ে গেছিল, এখনো মনে আছে, এই ট্যাঙ্কে আমার কিছু চেকার বোর্ড ছিল, পারলে আমি ভিডিও তোমাকে শেয়ার করে দেবো। ইন্ডিয়ান ব্রিড 3 ইঞ্চি মাছ নিয়ে গেছিল, আজকে তারা 5.5 ইঞ্চি মিনিমাম, 6 ইঞ্চিও কিছু আছে। জীবনে তারা গোঠাট কি জিনিস জানে না, ব্লাড বাম্পস কি জিনিস জানে না। সেরা গ্র্যানিউলস আর হিকারি বায়োগোল্ডের উপরে 3 ইঞ্চি থেকে 1 বছরে 5.5 থেকে 6 ইঞ্চি উইদাউট এনি মর্টালিটি। হ্যাঁ, একটা মাছও হয়। এবং কেন বললাম এই ওনার কথাটা, ওনার ট্যাঙ্কের কথা কেন ধরলাম, ভিডিওটা আমি অ্যাটাচ করে দেবো, তোমাকে পাঠিয়ে দেবো, তুমি অ্যাটাচ করে দিও। মাছগুলো দেখলে মানে যে কোনো সেলারের পক্ষে বলা সম্ভব না। ইনফ্যাক্ট যদি আমিও না জানতাম যে আমার থেকে নিয়েছে, কেউ বলতে পারবে না এটা ইম্পোর্টেড না ইন্ডিয়ান ব্রিড। আচ্ছা, চেনার দেখো ওরকম ভাবে সাগরদা কোনো রাস্তা নেই। আজকে এটা ইন্ডিয়ান ব্রিড ছিল, ইন্ডিয়ান ব্রিড ছিল, মানে এখন যা গেটআপ তুমি ভাবতে পারবে না, পুরোপুরি ড্রাই ফুডের উপরে মাছ থেকে। আচ্ছা, এবং সেই লোকও খুব বিজি, এমনও নয় যে প্রচুর জল চেঞ্জ করে, তাও না। আচ্ছা, মানে এবার মানে তুমি বলছো ডিফারেন্সিয়েট করাটা এসা ওরকম ভাবে বোঝা যায় না। হ্যাঁ, এখন এবার আজকালকার ইন্ডিয়ান ব্রিড বলতে এখন লোকের ধারণা হয়ে গেছে যে মানে মাছ একটু ছোট হবে, একটু পেপারিং হবে, বা একটু কমা দেখতে হবে, একটু কালারটা হালকা ফেডেড হবে। কিন্তু যদি আমি এক্সাক্ট প্রপার ভালো ইম্পোর্টেড প্যারেন্টস এর লাইন দিয়ে যদি আমি ব্রিড করি, মাছ ডিফারেন্সিয়েট করার ক্ষমতা কারণ। আচ্ছা, ওটা কোয়ালিটির উপরই ডেফিনেটলি। এবার সেই ক্ষেত্রে সেলারের রেপুটেশনের একটা ব্যাপার চলে আসে। আমি যদি আজকে আমি ওপেন বলছি, ওপেন ক্যামেরা, অন ক্যামেরা, যে আমি যদি ইন্ডিয়ান ব্রিড মাছকে আমি যদি বলি যে আমি এটা ইম্পোর্টেড, এটা মালয়েশিয়ান ইম্পোর্টেড, এই ব্রিডারের নাম, ওই ব্রিডারের নাম, কারোর পক্ষে সম্ভব না। কারণ ডিসকাসে তো চিপ নেই, চিপ মাইক্রোচিপ হয় না, বা কোনো সার্টিফিকেট আসে না যে এটা এই মাছ বা এটা এই ফার্মের ইম্পোর্টেড। সেই ক্ষেত্রে পুরোপুরি ট্রাস্ট। আমি মার্কেটে এরকম প্রচুর হচ্ছে, তাতে যদি কেউ রাগ করলে আমার কিছু করার নেই, যেটা হচ্ছে আমাকে বলতে হবে, প্রচুর হচ্ছে এরকম। তবে সেই ক্ষেত্রে সেরকম সেলারের কাছ থেকে নেওয়া ভালো, আমি একমাত্র ভালো তা নয়, সেরকম প্রচুর সেলার আছে যারা এখনো সততার সাথে মাছ বিক্রি করে এবং সবাইকেই সাপোর্ট করে। আমি সব করি একদমই না, প্রচুর লোক আছে এরকম হেল্প করে, তাদের কাছ থেকে নিন, একটু পড়াশোনা করে নিন, আদার্স দুটো হবিস্টের সাথে একটু আলোচনা করে নিন যে কার থেকে নিলে ভালো হয়, কে প্রপার গাইডটা করতে পারে, বা কে ঠিকঠাক বলে ঠিকঠাক দামে ঠিক মাছটা আপনাকে দেবে। আজকে একটা ইম্পোর্টেড আর ইন্ডিয়ান ব্রিডের দামটা এক হতে পারে না কোনো। আচ্ছা, এইবার যে বললে যে এই যার কথা বললে উনি কোনোদিন গোঠাট খাওয়াননি, রাজীব সাহা খাওয়াননি, তো এরকম কিছু হবিস্ট আছে যারা গোঠাট প্রথম দিকে খাওয়ায়নি, পরে খাইয়েছে, বা মাঝে মধ্যে খাওয়ায়, বা কেউ কেউ খাওয়ায়ও না, এরকমও আছে। তো তারা বলছে যে আমাদের মাছের গ্রোথ দেখতে পাচ্ছি না, মানে গ্রোথ স্টান্টেড গ্রোথ হয়ে গেছে, বা যেরকম গ্রোথটা এক্সপেক্ট করেছিল সেরকম গ্রোথ। প্রথম কথা হচ্ছে স্টান্টেড, ভালো একটা কথা বললে, এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম। একটা কথা আমি তখন মিস করে গেছিলাম, কোনো মাছ স্টান্টেড মানে প্রথম কথা হ্যান্ডিক্যাপ নয়। আচ্ছা, ফার্স্ট হ্যান্ডিক্যাপ কেউ জন্ম থেকে হতে পারে, মানুষের ক্ষেত্রেও যা, আমি বরাবর বলি মানুষের ক্ষেত্রেও যা, মাছের ক্ষেত্রে, কোনো প্রাণীর ক্ষেত্রেই সেম, জাস্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গের ডিফারেন্স। জন্মগত হ্যান্ডিক্যাপ হতে পারে, জন্মগত বেটে হতে পারে, কিন্তু জন্মগত শর্ট বডি হতে পারে, এক্স্যাক্টলি। আর কিন্তু জন্মগত স্টান্টেড বলে কিছু হয় না। আচ্ছা, মেইনটেনেন্সের অভাবে, আমাদের গাফিলতিতে, বা কখনো এরকম হয় মানে আমাদের গাফিলতিতে আমি সবসময় জল চেঞ্জ করছি, ঠিক আমি খেতে দিচ্ছি, এমন না যে দুটো মাছ স্টান্টেড হয়ে গেল বা ছোট রয়ে গেল, তার মানে আমার দোষ যে পুরোপুরি সেটাও নয়। আমার ট্যাঙ্কে যদি 10টা মাছ থাকে, তার মধ্যে কেউ না কেউ হবে দাদা, ও সবাইকে চেস করে বেড়াবে, ও একে মারছে ওকে মারছে, খেতে দেওয়ার সময় সবাইকে বুলি করে তাড়িয়ে দিয়ে ও আগে খাবে। এই জিনিসগুলো একটু ফলো করতে হয়। সেই ক্ষেত্রে এখন হবিস্টের কাছে একটা বা দুটো ট্যাঙ্ক থাকে, আমাদের ক্ষেত্রেও হয় এরকম। আমরা কি করি তখন, যে মাছটা দুর্বল তাকে তুলে দুর্বল মাছের সাথে ছেড়ে দিলাম, সে সেরকম ভাবে খেয়ে দেয়, সেরকম ভাবে বড় হলো। হবিস্টের পক্ষে সেটা সম্ভব না। সেই ক্ষেত্রে দুটো অপশন, এক হচ্ছে একটু টাইম নিয়ে ধরে ধরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে খাবার দেওয়া, আচ্ছা, যাতে সব মাছ ইকুয়ালি ফিড পায়। এক জায়গায় খেতে দিয়ে দিলাম, মানে আমার অ্যাকচুয়ালি আজকালকে তো সবাই কর্পোরেটের চাকরি বাকরি করে নিজের জন্যই টাইম নেই, কারণ তো হবির পিছনে টাইম দেবে করে। এক জায়গাতে কোনো রকমের ছুঁড়ে ফেলে দিলাম, যে ডমিনেটিং সে খেলো, বাকিরা মানে দুর্বলরা খেতে পেলো না।
সেই ক্ষেত্রে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে সবাই যদি ঠিকঠাক খাবার পায় হ্যাঁ। তাহলে কোনো প্রবলেম এটা তো হওয়ার বললে কথা এটা না। তো বললে মানে ট্যাঙ্ক বসের জন্য বাকি মানে কোনো মাছ আর কি ঠিকঠাক যে পরিমাণ ফিটটা দরকার সেটা যদি না না পায় পায় তবেই স্টান্টেড হয়। তখন হয়। আবার হবিস্টে ভুলেও হয়। হ্যাঁ, আবার আমি অনেকে বায়োলোড বাড়িয়ে রাখলাম ট্যাঙ্কে, আচ্ছা, 4 ফুট ট্যাঙ্কে আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 12টা, হ্যাঁ, আমি সেখানে 16টা মাছ রাখলাম, রাখা যায়। হ্যাঁ, আর বায়োলোড বেড়ে গেলে আমাকে ওটা ওয়াটার water চেঞ্জটা change। ফিল্ট্রেশনটাও সেরকম লাগবে, এরকম লাগে। সেটা আমার করার পক্ষে টাইম নেই, তাহলে বায়োলোড কমাবো। হুম। না, এবার কয়েকজনের থেকে আমি শুনেছি যে তারা ওয়াটার চেঞ্জ করছে, ডেলি ওয়াটার চেঞ্জ করছে, সব করছে, কিন্তু মানে সব কটা মাছেরই ও যে এক্সপেক্টেড গ্রোথটা সেটা দেখছে না। ইন্ডিয়ান ব্রিড অবভিয়াসলি। ইন্ডিয়ান ব্রিড বলে না, ইম্পোর্টেডও হতে পারে। ওই যে তখন সেই ক্ষেত্রে তাকে একবার এই কোশ্চেনটা করো যে ইকুয়ালি সব মাছ ফিডিং পাচ্ছে কিনা, তার কোশ্চেন তার অ্যান্সার আসবেই না স্যার বা না দাদা, যেরকম যেটা ডমিনেটিং সেটা খাবার পাচ্ছে, বাকিগুলোকে মেরে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, সেই ক্ষেত্রে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হবে। ওকে, আচ্ছা। ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে অনেক সময় এরকমও হয়, আমার ট্যাঙ্কের সাইজ, এই প্রবলেমটা আমি 2-3 দিন ধরে অনেকের কাছে ফেস করছি। ট্যাঙ্কের সাইজ আমার 4 ফুট, যেখানে আমি 12টা মাছ রাখতে পারি, বাট ওই যেটা বললে তুমি ডিসকাসে অনেক দাম, সবার পক্ষে 12টা মাছ এট টাইম কেনা সম্ভব না। 6টা মাছ কিনলো, 6টা মাছের মধ্যে একটা মাছ ডমিনেটিং হলো, বাকিগুলোকে তাড়িয়ে বেরাবে। সেই ক্ষেত্রে মাছের কোয়ান্টিটিটা বাড়ানোটা দরকার। আচ্ছা, একটা ট্যাঙ্কে সুইটেবল যতগুলো থাকা দরকার ততগুলো রাখলে এই ডমিনেটিং প্রবলেমটা একটু হলেও কমে। মানে যাতে সবাই ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ট্যাঙ্কে একজন দাদা থাকলে সে সবাইকে ডমিনেট করে বেড়াবে, কিন্তু একটা জায়গায় যদি 3টে হয়, এই যদি ওকে ডমিনেট করতে যায় ওকে ধাওয়াবো, ফলে দুজনের অ্যাগ্রেসিভনেসটা কারোরই মানে বেশি থাকবে না। ব্যালেন্সড হয়ে গেলে কি হবে, সবাই তখন মোটামুটি সবার সব জিনিসগুলো পাবে। হ্যাঁ, তবে এটাও ঠিক, একটা ট্যাঙ্কে 12টা মাছ থাকলে 1টা থেকে 2টো মাছ স্টান্টেড যেটা বলছো তুমি, সেটা হবেই হবে। কারোর কেউ আটকাতে পারবে না। 4-5টা থাকলে ওই একজন বস হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে কি মেল ফিমেল কোনো ডিপেন্ড করে সাইজ গ্রোথ? দেখো, বরাবরই ফিমেলের গ্রোথ এক্স্যাক্টলি হলো ফিমেল অলওয়েজ মেলের ক্ষেত্রে, দুটো মাছের আমি যদি ধরে নিই সমানভাবে ভালোভাবে গ্রোথ রয়েছে, ফিমেল অলওয়েজ লেজার দ্যান মেল, সবসময় একটু কম ছোট হবেই কিছু করার নেই। আচ্ছা, মানে মেল হলে ওই গ্রোথ একটু বড় হয়, একটু সাইজে বড় হয়। আচ্ছা, মানে এক্সাক্ট সাইজ যদি ওরকম বলতে যাই, যদি ধরো মাছটা খুব বিশাল বড় হয়ে গেল, লেজ নিয়ে 6 ইঞ্চি, ফিমেল যদি 6 ইঞ্চি হয়, ফিমেল 6.25 হবে। আচ্ছা, 6 ইঞ্চি মানে সরি 0.25 মানে 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চির একটু হলেও বড় হবে। আচ্ছা, না এরকম ব্যাপার আছে কি, ধরো দুজন হবিস্ট, আমি জাস্ট এক্সাম্পল বলছি, দুজন হবিস্ট, এ 6টা মাছ রেখেছে, এ 6টা মাছ রেখেছে, এ দেখছে ওর মানে মাছের যে গ্রোথ সেটা একটু বেটার হচ্ছে, এ দেখছে কম হচ্ছে, এই ক্ষেত্রে কি মানে ওর ওখানে মেল বেশি আছে এরকম কোনো ব্যাপার হতে পারে? ওরকম দেখো, মাছের ব্রিডিং বিহেভিয়ার জেনারেলি শুরু হয়, মাছের ব্রিডিং টাইমটা হচ্ছে ডিসকাসের জন্ম থেকে শুরু করে, মানে 2 ইঞ্চি থেকে শুরু করে না, মাছের জন্মটা মোটামুটি এটা আমরা তো দেখে আন্দাজ করতে পারি যে একটা মাছ 3 মাসে বা 4 মাসে 2 ইঞ্চি হয়ে যায়। তার মানে 2 ইঞ্চি মাছ কেনা মানে মাছটা বয়স 4 মাস। জন্ম থেকে 1.5 বছরের মধ্যে মাছ অ্যাডাল্ট হয়ে যায়, ব্রিডিং এর জন্য রেডি। বাট মাছের অ্যাগ্রেশনটা শুরু হয় মোটামুটি 13 থেকে 14 মাস থেকে, 15 মাস থেকে। আচ্ছা, ব্রিডিং এর জন্য অ্যাগ্রেশনটা তখন মাছ ডমিনেট করে। ওকে, বাট জেনারেলি তার আগে করে না। আচ্ছা, মানে ওই মেল ফিমেলটা বলছো? না, ওটা কোনো অ্যাসাচ কোনো প্রবলেম না। আচ্ছা, আর এবারে বলে গোঠাট যদি কেউ করে, গোঠাটের জন্য মানে ওয়াটার চেঞ্জ বা ফিল্ট্রেশনটা একটু বেটার রাখতে হয়, ওয়াটার চেঞ্জটা একটু বেশি করতে হয়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো। প্র্যাকটিক্যাল বলি, গোঠাট খাওয়াবো আমি আজকে, তাহলে আমাকে ডেইলি জল চেঞ্জ করতে হবে, মানে যেটা হয়ে চলছে, মানে এতদিন ধরে চলে আসছে, মানে এটা চলতি কথা। ডিসকাস গোঠাট ছাড়া থাকে না, ডিসকাস রাখলে গোঠাট রাখতেই হবে। আমি চলতি কথাটাকে বলিনি, তারপরে বাকিটা ক্রস করছি। গোঠাট না খাওয়ালে কালার আসবে না, মাছ বড় হবে না। গোঠাট খাওয়ালে ডেইলি 2বার, যতবার খাবে ততবার ওয়াটার চেঞ্জ। কেউ বলে অ্যাটলিস্ট তুমি 2বার খাওয়ালেও বা 3বার খাওয়ালে ডেইলি ওয়াটার চেঞ্জ তোমার করতেই হবে। প্রথম কথা বলি, গোঠাট লাইফ ফিড রেড মিট, আমাদের এক কথা যে রেড মিট মানে খাসির মাংস, কেউ অ্যানিমেল হার্ট মানে বিফ হার্ট ইউজ করে, যাই হোক ডিফারেন্ট পিপল ডিফারেন্ট টাইপের হার্ট ইউজ করলো। হার্ট মানেই তোমার রেড মিট হয়ে গেল, তার মানে প্রোটিন কন্টেন্ট হাই। জলে কেন, তুমি যদি আমরা এটা খাবার জলে বালতিতে রেখে দিই, জলটা কিছুক্ষণ পরে দেখবে ফেনা হয়ে যাবে জলের ওপরে। সেটা কেন হয়? খাবারটা বা মাংসটা জলে পচছে, এমনিতেই হাই প্রোটিন, যত তাড়াতাড়ি পচবে তত তাড়াতাড়ি জলে অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া বা নাইট্রেট হলে জলের উপরে ফেনা হবে। আজকে
আমি মাছকে সেরকম ভাবে, আমার মাছ সব ফিট, ঠিকঠাক টাইম মতন সবকিছু খেয়ে নেয়। আমি আজকে 2টো কিউব দিলাম বা যতটা সামান্য 1 চামচ, যার যেরকম মেজারমেন্ট, কেউ কিউবে মেজারমেন্ট করে, কেউ চামচে স্পুনে মেজারমেন্ট করে, দিয়ে দিলাম। উইদিন 2 মিনিটে মাছ খেতে পারে না, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। 10 থেকে 15 মিনিটের মধ্যে মাছ খেয়ে নিল, আমার কোনো কিছু নেই ট্যাঙ্কে, পুরো ফাঁকা। আর রইলো বাকি গুঁড়ো, মানে যেগুলো একদম মাইক্রো ডাস্ট যেগুলো হয়ে যায় হার্ড খাওয়ার পরে। আমার ট্যাঙ্কের তলায় যদি বটম ফিডার থাকে, তারা যদি পুরোটা খেয়ে নেয়, তাহলে প্র্যাকটিক্যালি তুমি বলবে কথাটা, তাহলে কি আমার খাবারটা জলে পড়ে পচার কোনো সম্ভাবনা রইলো? পচবেটা কি পচবে, আমাকে তুমি বোঝাও। মানে ওয়েস্টেজটা যদি না থাকে, খাবারটা যদি জলে নাই পচলো, তাহলে আমার জলটা নোংরা কি করে হবে? এবার তুমি বলবে তাও খাইয়ে নেওয়ার পরে একটু হলেও মাইক্রো পার্টিকেলস গুলো থাকে। আমার ট্যাঙ্কে ফিল্টার আছে, ফিল্টারটা তুমি 24 ঘন্টা চলছে, আমার খাবারের সময় তুমি বন্ধ রাখলে সে টেনে নিল, তার ওপরের ফিল্টার প্যাডটা ধুয়ে নিয়ে তুমি আবার লাগিয়ে দাও। আচ্ছা, ওতেই কাজ হয়ে যায়। কে কি বলছে, আমিও যদি কোনো কথা বলি, আমি বরাবর একটা কথা বলি যে আমিও যদি কোনো কথা বলি, আমি কি ঠিক বলছি কিনা নিজে জাজমেন্ট করো। আমি হাওয়ায় হাওয়ায় বলে দিলাম, আমি একজনের কাছ থেকে শুনেছি বা একটা বই দেখে পড়েছি, সেটাই আমি করে দিলাম, ওটা বললে হবে না। আমি যে বলছি কিনা সেটা ঠিক বলছি কিনা না বলছি, বা কারণটা কি, তার সবকিছু সাইন্টিফিক কারণ আছে। এই ফিল্টার প্যাডের ব্যাপারটা, ওটা মানে আমি আমি ফিল্টারটা চালিয়ে রাখলাম, জল পরিষ্কার হয়ে গেল, কিন্তু জলে কিন্তু এমনই হবে। কেন? ফিল্টার প্যাডে যে মাইক্রো পার্টিকেলস গুলো আছে সেগুলো কিন্তু পৌঁছবে। ওটাই আমি বলতে যাচ্ছিলাম যে আমি জেনারেলি যেটা করি, যে আমি তো ড্রাই ফ্রুটস, আমার যা মাছ আছে যে ড্রাই ফ্রুট দিলাম, দেওয়ার পরে জেনারেলি পড়ে থাকে না, মাইক্রো পার্টিকেলস যেগুলো এদিক ওদিক খাওয়ার পরে ভাঙা টুকরো এগুলো থাকবে। আর কিছু খাবার আছে যেগুলো মাছ পুরো কনজিউম করতে পারে না, টেট্রাফেট্রা এরকম টাইপের কিছু খাবার আছে, সেগুলো ফিল্টার টানবেই। ওটা টপ ফিল্টার থাকুক, সাবমার্সিবল থাকুক, ওটা টানবেই, যাই থাকুক। এবার টানার পরে ওই খাওয়ার পরেই উপরে ফিল্টারটা দেখলেই বুঝতে পুরো লাল হয়ে যায় উপরে ফিল্টার প্যাডটা। ডেইলি সব সময় করা দরকার, দিনে একবার তো করতে পারবে। এবার ওটা আমি একবার নয়, আমি ওই 2 দিন অন্তর অন্তর, মানে পুরো ফিল্টার আমি কিচ্ছু করি না, খালি ওই ফার্স্ট প্যাডটা খুলে ধুয়ে দাও। ফার্স্ট প্যাডটা আমি সেটাই বললাম তো ভাই, খুলে জাস্ট ওই উপরের যে ধোয়ারও দরকার, জাস্ট উপরে যেটুকু আছে লেয়ারটাকে করে দাও গাইস, তো তুলে দিয়ে আবার আর কি ওখানে দিয়ে দেওয়া। তাতে কি হবে, মানে ফিল্টারটাকেও নাড়ানো হলো না, বায়োমিডিয়া যা আছে যার মতো। এবার তারপরেও যদি কারো সন্দেহ থাকে, করুক না, কি সমস্যা? ওয়াটার চেঞ্জ করতেই পারে, কোনো সমস্যা নেই। না এবারে তবে হ্যাঁ স্বাগত, এটাও একটা কথা, আমি ভিডিও করছি আজ নভেম্বর, শীতকাল ঢুকছে। এখন যদি এই জিনিসগুলো নতুন হবিসটা ফলো না করে, এই যে গোঠাট খাওয়াবো, আমি জল চেঞ্জ করে দিলাম, একটু হলেও কিন্তু প্রবলেম হবে। কলকাতায় টেম্পারেচার বরাবরই কমে অনেকটাই, এবং সেই ক্ষেত্রে যখন আমি বাইরের জল ইউজ করব, প্রচুর ডিফারেন্স থাকে, মিনিমাম 10 ডিগ্রি ডিফারেন্স থাকে। ওই শীতকালের ব্যাপারটাতে এবারে আসছি আমি, শীতকালের ব্যাপারটা। আর যেটা প্রথম কোশ্চেন করলে, সেকেন্ড কোশ্চেনটা অ্যানসার দেওয়া হলো, সেটা হচ্ছে গোঠাটের ব্যাপার। ওই যে রাজীব দার কথা বললাম, যেটা গোঠাটই খাওয়াতে হয়, তার কোনো ব্যাপার না। তুমি ওর মাছকে গোঠাট দেবে, ওনার মাছকে তুমি গোঠাট দেবে, মাছ ছোবে না, জানেই তো না, ছোটবেলা থেকে জানেই না গোঠাটটা কি জিনিস, কোনোদিন খায়নি কোনোদিন, হয়তো খাবে, বাট হি টেকস টাইম। ওই তাকে আইডেন্টিফাই করতে হবে যে না ওটা গোঠাট, ওটা খাওয়ার জিনিস, খেয়ে দেখি, যদি ভালো লাগে তারপরে খাবো। সুতরাং কোনো ব্যাপার না ওরকম যে গোঠাট খাওয়ালেই মাছের কালার ভালো হবে। ওই যে প্রথমে একটা কথা বললাম, জেনেটিক্স, আগের ভিডিও তোমার একটা কথা বলেছিলাম, ইউএস এর বাচ্চা যাদের বাবা মা ফর্সা হয়, তার বাচ্চা ফর্সা হয়, আমাদের ইন্ডিয়ানের কালার সেরকম হবে। এটা কিছু জেনেটিক্স ক্যারি করবি, জেনেটিক্স অলওয়েজ ক্যারি করে, সেটা মানুষের ক্ষেত্রে কেন, যে কোনো পশু পাখি। আচ্ছা, এবারে শীতকালের ব্যাপারটা যে বলছিলে, ওটা মানে যখন উঠলোই, তাহলে এখনই বলি যে শীতকালে জেনারেলি আমাদের যদি সিকলিড ট্যাঙ্ক থাকে কারুর, বা গোল্ডফিশ ট্যাঙ্ক আছে, তো শীতকালে বলা হয় যে সকালবেলার দিকে মোটামুটি, মানে অন্য সময়তে যেরকম ওয়াটার চেঞ্জ হয়, একটু ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে অল্প অল্প করে যতটা ওয়াটার চেঞ্জ করে দেওয়া যায়। আমি 9 to 5 জব করি, এক্সাম্পল, সকাল আমার অফিস, এখান থেকে ধরে নাও, আমি চাকরি করি না, মানে আমি চাকরি করি, আমার ওরকম জব নয়, যাই হোক, ধরে নাও আমার অফিস বাড়ি থেকে 20 কিলোমিটার দূর, 10টায় আমাকে অফিস অ্যাটেন্ড করতে হবে, বাড়ি থেকে আমাকে বেরোতে হবে 8টায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি 8টায় অফিস বেরাবো, বাড়িতে আমার ওয়াইফ থাক, মা থাক, বাচ্চা থাক, যেই থাক, তারা কাজে ব্যস্ত থাকে। লোকে হবি করবে নাকি চাকরি করবে, সেটা আমাকে বলতে ঠিকই। হ্যাঁ, এবার এটা আমি বললাম তো, এটা বলা হয় যে যারা এইসব মাছ করে শীতকালে সকালবেলার দিকে বলা হয় যে অল্প করে ওয়াটার চেঞ্জ করে। সম্ভব না সবার পক্ষে দাদা, হবিটাকে হবি তখন হবি হবে, এবার বাইরে থেকে জল গরম করে সে ম্যাচ করে দেওয়াও সম্ভব না। তাহলে করণীয় কি, যেটা একটু আগে ফিল্ট্রেশনের ক্ষেত্রে বললাম,
মাছের পরিমাণ ওই আমি একবারে গাদাখানিক মাছ ঢুকিয়ে দেবো ট্যাঙ্কে, হ্যাঁ। একদমই না। বায়োলোডটা কম বায়োলোড কমও রাখার দরকার নেই, বেশিও রাখার দরকার নেই, যেটা ন্যাচারাল ওয়েতে থাক। আমি যেটা ফিডিং দেবো 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ দেখলে আমি বুঝে যাবো আমার মাছ কতটা খাচ্ছে না খাচ্ছে। এবার সেটা কখনো ব্রেক হতে পারে। আমি ডেলি দেখছি মাছ একটা কিউব খাচ্ছে, কোনোদিন হতেই পারে মাছ খেলো না। আমার বাড়ির লোক তো এইটুকানি করতে পারবে যে সাইফন পাইপ দিয়ে হোক বা নেট দিয়ে হোক খাবারটা তুলে ফেলে দিতে পারবে, সেটা করতে পারবে। বাট আমি যখন দেখে নিলাম যে আমার এইটুকানি খাচ্ছে, আমি পরিমাণ মতন খেতে দেবো, বেশি দেবো না। শীতকালে খাবার যদি 3 বার আমি গরমকালে দিই, শীতকালে 2 বার দেবো খাবার। খাবারটা কমিয়ে দেওয়াটা বেটার। খাবার কমিয়ে দেবো, ওয়েস্ট হচ্ছে না। ফিল্টার প্যাড আমি ওয়াশ করে নিচ্ছি, জলে অ্যামোনিয়ার গল্প নেই। রাত্রেবেলা জাস্ট 10-15 মিনিট দেবো, একটুখানি সাইফন করে দিলাম আর ফিল্টার প্যাডটা ওয়াশ করে দিলাম, প্রবলেমই হবে না। তাতে সাইফন করতে গেলে 10 to 15% ওয়াটার রিডিউস হবে ট্যাঙ্কে, সেটুখানি আবার রিফিল করলাম। টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন ম্যাক্সিমাম 2 to 3 ডিগ্রি সেলসিয়াস, কিচ্ছু হবে না মাছ। 10% 20% করলে ওইটুখানি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনে কিচ্ছু হবে না মাছ, দায়িত্ব নিয়ে বলছি। মানে ওইটুকু টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হবে, কিন্তু ওটা মাছের কোনো এফেক্ট হবে না, চিন্তার কারণ নেই, ওটার জন্য কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা, এবারে যেহেতু ওই ডিজিজ নিয়ে কথা হচ্ছিল, আর কিছু যে পেটের যে সমস্যাগুলো হয়, হোয়াইট পুপ হয়, কেউ আর মানে দেখা যায় ফিন্স গুলো একটু গুটিয়ে থাকছে, এক একটা ডিজিজের এক এক রকম ট্রিটমেন্ট। এবার পেটের প্রবলেম, যে মাছ কোনোদিন গোঠার বা ব্লাড ওয়ার্মস খায়নি, খালি ড্রাই ফুডের উপরে আছে, তারও হয়। আচ্ছা, পেট খারাপ সবারই হয়, আলটিমেটলি ঘুরে ফিরে তো পেট খারাপ। তো আমাদের সাইন হচ্ছে আমরা বারবার, মানুষ বা অন্য প্রাণী বারবার পটি করে, ওদের তো পটি যেহেতু অলওয়েজ হতে থাকে, সেহেতু আমরা সারা দেখেই বুঝতে পারি কনস্টিপশন। ট্রিটমেন্ট সেক্ষেত্রে মেট্রোজিলের মানে মেট্রোজিল না তো মেট্রোনাইডাজল ফর্মুলেশনের যে কোনো মেডিসিন ইউজ করতে পারি, কোনো ব্র্যান্ডই ইউজ করতে হবে তা কোনো ব্যাপার না। আচ্ছা, ওটাকে মানে তার যেটা প্রপার ডোজ আলাদা সেটা ইউজ করে আলাদা করে হসপিটাল ট্যাঙ্কে। আচ্ছা, হসপিটাল ট্যাঙ্কের কথা উঠলো, এই নিয়ে আমার দুজন হবিস্টের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে। হসপিটাল ট্যাঙ্কে আমি বালতিতে ট্রিটমেন্ট করবো, বালতিতে করা যায় না দাদা। আচ্ছা, তুমি কাচের কোনো একটা কন্টেনার নাও বা এমন জিনিস নাও, জিনিসটা তোমাকে বুঝতে হবে সেই কেমিস্ট্রি গল্প হয়ে গেল। নন রিঅ্যাক্টিভ এক্স্যাক্টলি। তুমি যখন একটা মেডিসিন অ্যাড করছো, প্লাস্টিকের সাথে রিঅ্যাকশন করে মাছটা ক্ষতি করবে। ওকে, তো সেই ক্ষেত্রে ডিসকাস কেন, যে কোনো মাছ করতে গেলে একটা হসপিটাল ছোট ট্যাঙ্ক হোক না, 1 ফুটের কিউব হোক, কোনো প্রবলেম নেই। একটা মাছ ঘোরার দরকার নেই, ওকে খালি জলের মধ্যে ডুবে থাকবে ব্যাস। আচ্ছা, বাট হসপিটাল ট্যাঙ্ক মাস্ট। মানে একটা মানে ট্রিটমেন্ট এমন একটা জায়গায় হবে যেটা নন রিঅ্যাকটিভ, মানে কি বলবো, কাঁচ হতে পারে, সেটা অ্যাক্রিলিকের কোনো জিনিস হতে পারে। অ্যাক্রিলিকে কিন্তু তোমার কোনো নন রিঅ্যাকটিভ। আর কি হতে পারে, এই আছে। আর অপশন সেরকম কিছু নেই, বেস্ট অপশন একটা ছোট ট্যাঙ্ক রাখা। ছোট ট্যাঙ্কে কত দাম, আর ট্রিটমেন্ট আপনি কতদিন করবেন ম্যাক্সিমাম? সেটা এক একটা মেডিসিন, এক একটা কোম্পানির এক একটা ফর্মুলেশনের উপর ডিপেন্ড করছে, সে কতদিনে কিওর করতে পারে জিনিসটা। কোনো মেডিসিন 1 সপ্তাহ করতে পারে, কোনো মেডিসিন 3 দিনেও করে, কোনো মেডিসিন 5 দিনে করে। আর প্রপার ওয়েতে ওরকম ভাবে বলা সম্ভব না, যেটা যে কমফোর্টেবল যেটাতে। আচ্ছা, নর্মাল এমনি মেট্রোজিল বা যেটা বললে, ওটা ট্রিটমেন্টের একটা আইডিয়া দিয়ে দাও। ট্রিটমেন্টের আইডিয়া বলতে মেট্রোজিল 400 বা প্লাজিল 400, যেটা মেট্রোনাইডাজলের নরমালি মানে সব জায়গায় অ্যাভেলেবল কমন, সেইটাতে তোমার মোটামুটি পার 100 লিটারে আমার রেকমেন্ডেশন হচ্ছে 1000 থেকে 1200 mg। আচ্ছা, ম্যাক্সিমাম 1000 হলে ঠিকঠাক। এবার সেই ক্ষেত্রে আমি সেটাকে ডোজিংটা 19-20 করতে পারি। মানে আজকে আমি ফার্স্ট দিন স্টার্ট করলাম, আমি 1000 লিটারে 1200 mg বললে 100 লিটার 100 লিটারে 1000 mg একদম পারফেক্ট। 800 mg দিয়েও করতে পারে, মানে 2টো ট্যাবলেট। আচ্ছা, আর 400 mg এর এক একটা ট্যাবলেট, 2টো ট্যাবলেট দেওয়া মানে সেই ক্ষেত্রে হলো তোমার 800 mg, আড়াইখানা হয়ে গেল 1000 mg 100 লিটারে। আচ্ছা, মানে 10 লিটারে 100 mg এই হিসাবেও মানে হিসাব ক্যালকুলেট করা যেতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি। 10 লিটারে একটা ট্যাবলেট, যেহেতু আমি 400 mg, তো একটা ট্যাবলেটের সাথে যদি আমি করি তাহলে হলো 40 লিটার। তো সেই অনুযায়ী করতে হবে। ওকে, মানে একটা ট্যাবলেট দিলে 40 লিটারের জলের মধ্যে দিয়ে 400 mg একটা ট্যাবলেট বলে না, এবার যে মেট্রোজিল 200 ও পাওয়া যায়। হ্যাঁ, না 400টাই জেনারেলি সবার কাছে থাকে, পাওয়া যায়, আমি সেটাই বলছি। আমি আর মেট্রোজিল একটা ট্যাবলেট খাওয়ার মাথায় রাখার, লোকে বললো কি মেট্রোজিল দাও, দোকানদার তাকে জিজ্ঞাসা করলো না যে 200 দেবো না 400 দেবো, 200 ধরিয়ে দিল। লোকের মাথায় ক্যালকুলেশন আছে, অয়ন বলেছিল বা XYZ কেউ বলেছিল 40 লিটারে একটা ট্যাবলেট। না, 40 লিটারে একটা ট্যাবলেট না, ওই হিসাবটা তো বলা হলো 40 লিটারে 400 mg। 400 mg।
পার 10 লিটার 100 ml 100 এক কথা শেষ। একদম এক কথায় শেষ। তো ইউজটা মোটামুটি কিভাবে করবে, মানে ওয়াটার চেঞ্জ কিভাবে করবে ডেইলি? মেডিকেশনের কত- মানে মেন কিরকম ভাবে করতে হবে সেটা হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করতে। তো exactly. প্রথম কথা হচ্ছে দাদা, মেট্রোজিল মেট্রোনাইডাজল ট্যাবলেট যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, আমি যতদূর জানি সেটা হচ্ছে 8 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12 ঘন্টা এফেক্টিসিটি আছে তার। মানে আমি আজকে সকাল রাত্রি 12টায় দিলাম মানে 8 ঘন্টা, কালকে সকাল 8টার সময় আমার ওটার এফেক্টিসিটি শেষ। এবার আমি যদি কাউকে বলি 8 ঘন্টা বাদে বাদে আপনি ওয়াটার চেঞ্জ করবেন, আবার সেই কাজের প্রশ্ন হয়ে গেল। সকাল 8টার সময় কারোর পক্ষে জল চেঞ্জ করা সম্ভব 8 ঘন্টা অন্তর কারোর পক্ষে সম্ভব। সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেলি বলে থাকি যে 12 ঘন্টা বাদে 24 ঘন্টা বাদে 100% ওয়াটার চেঞ্জ করো, বা অ্যাটলিস্ট 80 to 90% ওয়াটার চেঞ্জ করো, সেম সেম প্যারামিটারে সেম ডোজ করে মিনিমাম 5 দিন। আচ্ছা, উইদিন ট্রিটমেন্ট নো ফিডিং, খেতে দেওয়া যাবে না, পুরোপুরি ফিডিং 5 স্টপ। হ্যাঁ, তারপরে আমি মাছকে 5 দিন কোর্স কমপ্লিট। আমি সোমবারে করছি, শুক্রবারে আমার কোর্স কমপ্লিট। শুক্রবারে আমি ওয়াটার চেঞ্জ করলাম, করে মাছকে সুস্বাদু খাবার দিতে হবে ওই ট্যাঙ্কেই। ওই ট্যাঙ্কি একটু দিয়ে ট্রাই করলাম, মাছটা খেলো কি খেলো না। অনেক সময় এমনও হতে পারে যে একা আছে বলে স্ট্রেসের কারণে খেলো না, সেক্ষেত্রে হালকা আমি 1-2 ব্লাড বার্নস দিলাম তাকে, সে দেখলাম খেয়ে নিল, দেন কমপ্লিট ট্রিটমেন্ট আমার অলোকে। আমি তাকে আবার মেন ট্যাঙ্কে ইন্ট্রোডিউস করতে পারি। যদি বাই চান্স না খেলো বা তখনও দেখছি আমি হোয়াইট পটি হচ্ছে, 2 দিন আরো এক্সটেন্ড করবো সেম ট্রিটমেন্ট। আচ্ছা, এটাই ট্রিটমেন্ট বেসিক্যালি। মানে ডেইলি ওয়াটারটা চেঞ্জ করে সেম ডোজিং দিতে হবে, একদম এরকম করে 5 দিন। মার্কেটে হ্যাঁ আরো মেডিসিন অ্যাভেলেবেল, এক একটার এক এক রকম ডোজ। এটা খুব সিম্পল বেসিক ভাবে, ডোজ, এটা মানে বেসিক সিম্পল ডোজ। এটা ডিসকাস ছাড়াও তো অন্যান্য মাছের ক্ষেত্রেও একই দাদা, একই। মনস্টারের ব্যাপারটা আমি বলতে পারবো না, মনস্টারের ডোজিংটা সত্যি কথা বলতে আমার নলেজের বাইরে। মনস্টারের ক্ষেত্রে ডেফিনেটলি আলাদা, যেহেতু বড় মাছ। তো নরমালি জেনারেলি আমরা ফ্রেশ ওয়াটারে ছোটখাটো মাছ যেগুলো ডিসকাসের সাথে 6 ইঞ্চির আশেপাশের মাছ আছে, ওগুলোর ডোজ মোটামুটি সব সেম। ওকে, আচ্ছা, এবার বলো, অনেক হবিস্টের একটা প্রশ্ন থাকে, একটু বোকা প্রশ্ন মনে হতে পারে, যে কোন স্ট্রেনের মাছ বেশ স্ট্রং হয়? ডেফিনেটলি বোকা কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ব্লু বেসের যে কোনো মাছ হতে পারে। আচ্ছা, ব্লু অলওয়েজ জেনেটিক্যালি স্ট্রং। ব্লু বলতে গেলে তাহলে আমি অনেকগুলো স্ট্রেনে আসে। ফার্স্ট হচ্ছে ব্লু ডায়মন্ড, ব্লু মানি যেটা নাম আসে। কোবাল্ট ব্লু হতে পারে। আচ্ছা, ব্লু বেসের আদার্স মাছের মধ্যে টার্কোয়াইজ গ্রুপের মাছ হতে পারে। টার্কোয়াইজ গ্রুপের মধ্যে ফ্লোরাও আসে। আচ্ছা, যেটাকে স্ট্রেট লাইনের যে ফ্লোরা গুলো হয়, ফ্লোরা, গ্যালাক্সি টার্কোয়াইজ, তোমার স্টারলাইট গ্যালাক্সি, যে ফার্মের যেরকম নাম, মানে ব্লু বেস এক কথায় লেপার্ড, ইরাপশন, এগুলো ব্লু বেসের মধ্যে পড়ে। ব্লু বেসের মাছ অলওয়েজ অ্যাগ্রেসিভ এবং ইজি টু কিপ এক কথায়। আচ্ছা, স্ট্রং হয়, স্ট্রং হয়, জেনেটিক্যালি স্ট্রং। ব্যাকগ্রাউন্ড নিয়ে ওদের কোনো ইস্যু নেই। আচ্ছা, তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড রাখো, কালোতে রাখো, ব্লু, ডিপ ব্লু, সাদা, যাতে ইচ্ছা রাখো, পেপারিং কোনো প্রশ্নই নেই পেপারিং। অত কোনো ঝামেলা আসে না। ওকে, আর মানে আর অ্যালবিনো গুলো? অ্যালবিনো সেম, অ্যালবিনো জেনেটিক্যালি তুলনামূলক স্ট্রং হয়। তুমি যদি এখন মানে ব্লু বেসের 10টা মাছের সাথে 2টো অ্যালবিনো রাখো, অ্যালবিনো গুলো খেতেই পাবে। অ্যালবিনো বেসিক্যালি লাল চোখ, ওরা ভিশনটা ওদের কম হয়, ওরা চোখে দেখে কম। তুমি দেখবে মানে অ্যালবিনো মাছকে তুমি যখন খেতে দেবে, দেখলে খাবারটা পড়ে আছে ওখানে, মাছটা নিপিং করবে এখানে, একটু কম দেয়। এবার সেই ক্ষেত্রে যদি তুমি অ্যাগ্রেসিভ মাছের সাথে তুমি রাখো, খাবার দিলে ওরাই আগে খেয়ে নেবে, ওরা খাবারই পাবে না। ওকে, বেসিক্যালি তখন চান্সেস থাকে যে অ্যালবিনো গুলো স্টান্টেড হবে। ওই জন্য অ্যালবিনো রেকমেন্ডেড হচ্ছে সবসময় একটু বড় সাইজ নেওয়া। মানে আমার আদার্স মাছ যদি 3 ইঞ্চি হয়, অ্যালবিনো তুমি 3.5 ইঞ্চি কিনবে। আচ্ছা, ছোট নয় কখনোই অ্যালবিনো। ব্লু বেসটা হচ্ছে সবথেকে স্ট্রং ব্লু বেস। তারপরে বলছো, তারপরে তুমি আদার্স বাকি যে ভ্যারাইটি গুলো আছে, পিজিয়ান স্ট্রেন রাখতে পারো, তোমার মানে কি বলবো, সলিড স্ট্রেনের উপরে তোমার লাল হলুদ রাখতে পারো, অ্যালবিনো রাখতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার যারা সলিড স্ট্রেন রাখে, ঠিক আছে, তাদের একটা ইয়ে থাকে যে সলিড স্ট্রেনের মানে অনেকেরই দেখা যায় যে পুরো মাছটার মধ্যে মানে গাঢ় রংটা আসছে না। তো সেই ক্ষেত্রে আবার সেই জেনেটিক্সের কথা হয়ে গেল, জেনেটিক্সের ব্যাপার চলে আসছে। ভালো ফার্মের মাছ হলে এবার কখনো কখনো দেখো মাছকে কালার টাচ দিতে হয়। টাচ মিনস যখন মাছটা জন্ম হয়, জন্ম থেকে বড় পর্যন্ত তুমি যদি লাল মাছ হয়, সেটা তুমি হালকা অরেঞ্জিশ আভা দেখতে পাবে যদি কোনোদিন মাছটাকে কালার ফিট না করা হয়। আমার এখানে তুমি যা মাছ দেখছো, একবার হলেও মালয়েশিয়া থেকে যখন ইম্পোর্ট হয়েছে তার আগে কালার ফিট করেই এসছে মাছ রেডি হয়ে সব ব্রিডার পাঠায় রেডি করে। মাছকে একবার কালার না ফিট করলে মাছের জেনেটিক্যালি যে কালারটা সেটা ধরে রাখেন।
কিন্তু কালার ফিট তো বলে বেশি দেওয়াটাও বেশি বলছি না তো, আমি তো বেশি বলছি না, আমি ওয়ান টাইমস মাছটাকে রেডি করার জন্য কালার ফিট করিয়ে দিলাম। সেই কালারটা জেনেটিক্যালি যদি মাছটা স্ট্রং হয়, সেই কালারটাই ক্যারি করবে, কালারটা একবার পেয়ে গেলে ওটাই ক্যারি করবে। কালারটা যদি না পায়, ক্যারি করতে পারছে না মাছ। কিন্তু এরকম ব্যাপার আছে কি যে কালার ফিট যদি অল্প করানো হলো, কিছুদিন কালার থাকলো, তারপর চলে যাবে, জেনেটিক্স এর ব্যাপার হয়ে গেল। আজকে আমি একটা হলুদ মাছকে লাল কালার খাইয়ে ফুল সেটা রেড করে দিতে পারি, কিন্তু সেই কালারটা চিরস্থায়ী হবে না, ওর জেনেটিক্সে নেই, জেনেটিক্স তো রেড কালারটাই নেই, জেনেটিক্সে নেই। এক্স্যাক্টলি। ওই জন্য। আচ্ছা, আর চেকার বোর্ড যেগুলো আছে সেগুলোর মধ্যেও দেখা যায় যে ওই ফেড হয়ে যায়, এইসব এগুলো সব জেনেটিক্সের জন্য। মাছে যদি কালার না থাকে, মানে জেনেটিক্সে যদি কালার না থাকে, আমি কি করে ওকে জোর জবরদস্তি আমি বিক্রি করার জন্য আমি কালার খাইয়ে লাল মাছকে হলুদ করে, সরি হলুদ মাছকে লাল করে বিক্রি করে দিলাম, যেহেতু লালের ক্রেজ বেশি, সেই ক্ষেত্রে কালার চিরস্থায়ী হবে না। আচ্ছা, আমি যদি বলে বিক্রি করি, আমার মাছ যদি কারোর বাড়িতে গিয়ে, হ্যাঁ কালার ফেড হতে পারে, তার মানে লালটা অরেঞ্জ হয়ে যাবে না, আর যেটা ডিপ লাল আছে কালকে সেটা হালকা ফেড হতে পারে। হালকা মানে যদি 100% না, 7-8 হবে না, 100% 80-70% আসতে পারে, কিন্তু 50% পুরো ডাল হয়ে যায় কালার, তার মানে বুঝতে হবে আমি যদি করি আমি গড়বড় করেছি কিছু। ও পুরোপুরি মানে কালার চলে যাচ্ছে, মানে মাছটার গড়বড় আছে। কিছু কিছু মাছ আছে যে পুরো ডাল হয়ে যায়, মানে ডিসকাসের কথা বলছি না, অন্যান্য মাছের কথা বলছি, সেগুলো বলা হয় যে তাদের জেনেটিক্সটাই ওইরকম যে একটা টাইমের মানে ওর মানে কালার ওর হবেই। এক্স্যাক্টলি। আজকে দেখো, এবার সেই ক্ষেত্রে বলতে গেলে লাল মাছ, হলুদ মাছ, মানে ব্লু এর ক্ষেত্রে বলবো না, ব্লু এর ক্ষেত্রে জিনিসটা সেম, মানে বোথ মেল আর ফিমেল আর সেম কালার ক্যারি করে। এবার রেড এর ক্ষেত্রে বা ইয়েলোর ক্ষেত্রে যেটা হয়, রেড কভারের ক্ষেত্রে বিশেষ করে, আর হোয়াইট ফেস রেড বা রেড মেলান বা রেড নিনজা, ফুজি রেড, যে যার নাম দিয়ে বলুক, মেলের কালার ফিমেলের থেকে তুলনামূলক কম হবেই, কিছু করার নেই। আচ্ছা, কিছু করার নেই। মেল যতটা ডার্ক কালার দেখাবে, ফিমেল অতটা ডার্ক কালার, সরি ফিমেল যতটা ডার্ক কালার দেখাবে, মেলের কালারটা কম হবে। মেল একটু ফেডেড হয় মানুষের ক্ষেত্রেও, যেটা এই ক্ষেত্রে লাল মাছের ক্ষেত্রে, হলুদ মাছের ক্ষেত্রে সেটা, এটাও মেয়েরা সুন্দরী হয় বেশি, ছেলেদের দাড়ি। কিন্তু অন্যান্য মাছের ক্ষেত্রে কিন্তু মেলরা একটু বেশি, ডিসকাসের ক্ষেত্রে কিছু কিছু স্ট্রেনে এটা উল্টো মানে জেনারেলি ফ্লাওয়ার হর্ন বা অন্যান্য যেসব মেল সুন্দর দেখতে হয় ফিমেলের তুলনায়, কিন্তু ডিসকাসের ক্ষেত্রে সেটা নয়। আমি রেড কভারের এক্সাম্পল দিয়ে বলছি, তুমি ভিডিওটা যখন তুলবে ভিডিওটা অ্যাটাচ করে দিও। যেই মাছগুলোতে এখন দেখছো তুমি যে রিম আছে প্রপার এবং কালারটা ভাইব্রেন্ট, সেই মাছগুলো হচ্ছে ফিমেল। ওকে, যেগুলো রিম নেই, কালারটা একটু ডাল ব্রাউনিশ বলছো, ব্রাউনিশ দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ফিমেল, সেগুলো হচ্ছে মেল। আচ্ছা, তো মেল ফিমেলের কথা যখন উঠলোই, মানে কি করে ডিটেক্ট করা যায় যদি একটু বলো। ডিটেক্ট করা তো দাদা অনেক প্রসেস আছে। দেখো, আমার মানুষের ক্ষেত্রে বা মানুষের মতন তো মেলের গোপদারি হয় না, যে আমরা খুব ইজিলি গোপদারি দেখে বলে দিলাম তুমি মেল আমি মেল। মাছের ক্ষেত্রে সেটা সম্ভব না। অনেক ক্ষেত্রে অনেক কিছু ডিপেন্ড করে। মাছের লিপস দেখে বোঝা যায়, কোনো মাছের ফিনস দেখে বোঝা যায়, বডি স্ট্রাকচার দেখে বোঝা যায়, মাছের বিহেভিয়ার দেখে বোঝা যায়, মাছের কালারেশন দেখে বোঝা যায়। সেটা সব ক্ষেত্রেই কোনো ক্ষেত্রে মিলবে না। আমি যদি এই মাছটাকে ফিন দেখে চিনলাম যে এটা মেল ফিমেল, এরকমও মাছ আছে কিছু, অনেকে দেখবে, আমি দেখেছি এটা, আপার ফিনটা পয়েন্টেড হয়, হ্যাঁ সুর মানে এটা সুরের মতন বেরিয়ে যায় উপর থেকে, পয়েন্টেড মানেই মেল, লোকের ধারণা এটা। আমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এরকম হয়েছে যে ফিমেলেরও পয়েন্টেড এরকম, বাট সেটা ফিমেল ছিল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে লজিক প্রত্যেকটা মাছের সেম হয় না, কিছু সময় বিহেভিয়ার দেখেও বুঝতে হয়। আর হ্যাঁ, কনফার্ম যতক্ষণ না মাছ ডিম না দিচ্ছে ততক্ষণ কনফার্ম ফিমেল বলা মুশকিল। আচ্ছা, মাছ যতক্ষণ না প্রপার এগ ফার্টিলাইজ করছে কনফার্ম মেল বলা মুশকিল। ওকে, এবার চেনা যায়, ডিটেক্ট করা যায়, সেটা করতে করতে সবারই এক্সপিরিয়েন্স। আজকে আমি বলে দিলাম এই মাছটা মেল, এবার তুমি আমাকে জিজ্ঞেস করলে কেন মেল, আমি তোমাকে দেখিয়ে দিলাম মাছটা ফোরহেড দেখো বা ফিনস দেখো বা ব্রিডিং টিউব দেখো। ব্রিডিং টিউবটা তুমি কখন দেখতে পাবে? যখন মাছ ব্রিডের জন্য রেডি বা ব্রিড করবে বা ডিম দেবে, তখন হলে তুমি ব্রিডিং টিউব দেখতে পাবে, আদারওয়াইজ তো দেখা সম্ভব না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে মানে আমি যেটা যদি কোনো একটা লজিক দিয়ে বোঝাই যে এই মাছটা এই কারণে মেল, সেটা যে পরের মাছটার ক্ষেত্রেও তাই হবে কখনোই না। আচ্ছা, মানে যারা দেখতে 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 হবিসটা যে ব্রিড করবে তাদের অনেক এইটা জানার একটা বলতে দেখো, আজকে আমি যদি 6টা একই স্ট্রেনের মাছ বা 6টা ডিফারেন্ট স্ট্রেনের মাছ যদি আমি রাখি, সেখান থেকে একটা তো কনফার্ম পেয়ার বেরাবে। আচ্ছা, তুমি যদি একটা হবিস্ট হয়ে আমার এখান থেকে 6টা মাছ নিয়ে যাও, তোমার কাছে একটা পেয়ার শিওর, তুমি লিখে নাও। আচ্ছা, শিওর একটা পেয়ার বেরাবেই। সেই ক্ষেত্রে তুমি ডিটেক্ট করার জন্য তারা যখন এটা মানে ব্রিডিং এজে যখন চলে যাবে, বাকি মাছকে ডমিনেট করবে, দুটো মাছ সবসময় এক কোনায় থাকবে। আচ্ছা,
ওদের দুজনের দিকে কেউ এলে তাকে তাড়িয়ে ওরা বেড়াবে, দুজনে এইগুলো একটা দেখেও ডিটেক্ট করা টেরিটরি যায়। বানিয়ে নেবে। টেরিটরি বানিয়ে নেবে, ওই এরিয়ায় কাউকে ঢুকতে দেবে না, হুম। সেটা দেখে বোঝা যায় মেল ফিমেল। আচ্ছা, এবারে লাস্ট খালি হবিসদের বলে দাও যে যারা একটু টেনশন করে যে খুব মানে যত্ন করে রাখতে হবে, মাছকে হ্যাঁ। বেশি যত্ন না করাই ভালো, যে যেরকম মানে minimum নরমালি মিনিমাম একটা যেটুখানি দরকার সেটুখানি, ওই সবসময় রুটিন হ্যাঁ। বলে দাও যে একটা ডিসকাস ট্যাঙ্ক আছে, 6টা কি 8টা ডিসকাস আছে। ট্যাঙ্কের সাইজ অনুযায়ী যেটা রেকমেন্ডেড, যেটা প্রপার বায়োলোডের যে কটা মাছ থাকতে পারে সে কটা মাছ রাখুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ক্লোরিন ফ্রি ফ্রেশ জল, যেটাতে ডিক্লোরিনেটর যদি আমি ইউজ করতে চাই, যদি আমার স্টোরেজ না থাকে সেক্ষেত্রে আমি ডিক্লোরিনেটর ইউজ করবো। আমার যদি স্টোরেজ থাকে 24 ঘন্টা এয়ারস্টোনার লাগিয়ে রেখে দেবো, কোনো ডিক্লোরিনেটরও দরকার নেই, অটোমেটিক ক্লোরিন উড়ে যায়। তো ফ্রেশ জল দাও। আর সেকেন্ড হচ্ছে টেম্পারেচার, থার্ড হচ্ছে টেম্পারেচার 28 থেকে 30। আর দিনে ছোট মাছ হলে 4 ইঞ্চি কম হলে 3 বার ফিড ম্যান্ডেটরি, 3 বার ফিডিং, ব্যাস, আর কিছু করার নেই। আর শীতকাল আসছে, তার শীতকাল আসছেই বললাম, ফিল্টারেশনের ব্যাপারটা। তোমার যেটুকানি মাছ এমন পরিমাণ খেয়ে দেও, মাছ যাতে 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে খেয়ে নিল। দরকার হলে মাছে কম দেও, মাছ আধ পেটা খাবে তবু ভালো। জল চেঞ্জটা যাতে বেশি না করতে। আমি শীতকালে যেখানে আমি যদি 3 বার ফিডিং দিই, শীতকালে 2 বার দেবো। যদি সেটাও না হয় 3 বারই দেবো। যে 2টো কিউব খাওয়াই মাছকে, 1টা কিউব খাওয়া। ফিডিং ফ্রিকোয়েন্সি ঠিক থাকলো, কোয়ান্টিটিটা কমে গেল, পুরোটা মাছ খেয়ে নিল। দিনের শেষে একবার ফিল্টার প্যাডটা ওয়াশ করে দিলাম, যতটা জল সাইফন করার দরকার 10%, 15%, ম্যাক্স 20% সাইফন করে দিয়ে টপ আপ করে দিলাম, ব্যাস। আর তারপরেও যদি কোনো প্রবলেম হয়, আমার নাম্বার দেওয়া আছে, ফোন করো, যতটা সম্ভব হেল্প করার আমি আছি সবার জন্য। একদম। তো এখানে টুক করে কয়েকটা মাছ ভালো ভালো যেগুলো আছে আমরা একটু দেখে নাও, চলো। তয়নদা, এখানে যাদের দেখতে পাচ্ছি এরা বলো। পান্ডা চেকার বোর্ড, মালয়েশিয়ান ইম্পোর্টেড, খুব সুন্দর কালার, একদম ভাইব্রেন্ট কালার। হ্যাঁ, রেডটা পুরো ভাইব্রেন্ট কালার। আচ্ছা, কারোর দেখছি চেক গুলো একটু মানে সাদার পরিমাণ বেশি, চেকের গ্যাপিং গুলো বেশি। হ্যাঁ, একটাই মাছ আছে দাদা, এটা একটুখানি তোমার জ্যাগুয়ার টাইপের, বাদ বাকি সবকটা তোমার পান্ডা চেকার বোর্ড, রেড পান্ডা বলা যেতে পারে। খুব ভাইব্রেন্ট কালার। আর সাইজ কত আছে এদের? 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি। খুবই সুন্দর। এখন যেগুলো দেখছো ট্যাঙ্কে, এগুলো তোমার এখানে বেসিক্যালি 3টে ভ্যারাইটি আছে। একটা তোমার নর্মাল রিং লেপার্ড, সেকেন্ড স্ট্রেন হচ্ছে তোমার অ্যালবিনো রিং লেপার্ড, আর থার্ড আছে এখানে অ্যালবিনো গোল্ডেন লেপার্ড। অ্যালবিনো রিং লেপার্ড আর অ্যালবিনো রিং লেপার্ড হচ্ছে তোমার 3.5 ইঞ্চি। অ্যালবিনো রিং লেপার্ড বলতে ওই বডির মধ্যে দেখো যে ডট গুলো আছে, ওগুলো এক একটা রিং, গোল 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 যেগুলো। এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখো, তোমাকে ক্যামেরার সামনে বলে তোমাকে সব হাই করছে, সব সামনে চলে এসছে। আর যার সামনে একটা স্ট্রাইপ আছে, ওটা হচ্ছে তোমার নরমাল রিং লেপার্ড, অ্যালবিনো নয়, ব্ল্যাক আই রিং লেপার্ড, 3.5 ইঞ্চি সাইজ। আর ইয়েলো যেগুলো একটু ছোট সাইজ, ওগুলো 3 ইঞ্চি, ওটা অ্যালবিনো গোল্ডেন লেপার্ড। বেসটা দেখো তোমার ইয়েলোইশ, হলুদ রঙের, পুরো সাদা নয়। এক্স্যাক্টলি। আর বাকিগুলো সামনের দিকটা একটু ইয়েলোইশ আছে। ওগুলো তোমার অ্যালবিনো রিং লেপার্ড। আর যেগুলো তোমার নরমাল রিং লেপার্ড বলছি, সেগুলো দেখো বেসটা ব্লু। যেগুলো আমি বললাম তখন জেনেটিক্যালি স্ট্রং, তার মধ্যে এই নরমাল রিং লেপার্ডও পড়ে। আচ্ছা, মানে বডির বেসটা ব্লু কালার, এক্স্যাক্টলি। এখানে যেটা ব্লু বেসের উপর একটা ইরাকশন টাইপের দেখছি, ওটা কিং ভাইপার। আচ্ছা, এটা তো ব্লু বেস যেটা আমি বলছিলে, স্ট্রং একদম। আচ্ছা, তার পাশে যেটা দেখছো সেটা অল্টাম ফ্লোরা। আচ্ছা, এগুলো সবকটাই জাম্বো সাইজের মাছ, অলমোস্ট 6 ইঞ্চির কাছাকাছি, বিরাট সাইজ প্রত্যেকটা মাছেরই। আর তার পাশে ওটা হোয়াইট বাটারফ্লাই, পুরোপুরি সাদা, যেটা ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, হোয়াইট বাটারফ্লাই। আর ওর পেছনে যে আছে ওটা নরমাল ইরাপশন। আর পেছনে একটা সলিড বেস আছে, ওটা তোমার অ্যালবিনো আরজিডি মানে তোমার রেড গোল্ডেন ডায়মন্ড। ও বেসিক্যালি মুখটা হলুদ, বডিটা লাল, যেই কাটা তোমাকে বলছিলাম যে মেলের কালার কম হবে, মাছটা মেল। আচ্ছা, যার জন্য গিলের মধ্যে, মাছের যে গিল প্লেটটা আছে ওতে প্যাটার্নও কিছু ভিজিবল দেখো। হ্যাঁ, তো দাগ আছে, প্লাস মাছের বডি কালারটা অতটা প্রমিনেন্ট নয় বা লাল নয়। আচ্ছা।
এবার এখানে যাদের দেখতে পাচ্ছি খুব মিহি একটা স্পট ইরাপশন, আই থিঙ্ক হ্যাঁ, এটা সুপার প্যান্থার এরাপশন। এটা সবাই? না, সব নয়, এখানে 3টে ভ্যারাইটিস আছে। একটা দেখো সাগরদা, তোমার হোয়াইট বেসের উপরে মুখটা সাদা, হোয়াইট বেসের উপরে মুখটা সাদা, বডিতে রেড স্পট যেগুলো, সেগুলো হচ্ছে স্নো লেপার্ড, আচ্ছা। যেটা এখন দেখতে পাচ্ছ ক্যামেরায়। হুম। আর তার পাশেই দেখো একটা মাছ আছে, ঠিক তার ডান দিকে সোজা সোজা লাইন, এটা তোমার স্নেক স্কিন। আচ্ছা, ওই স্ট্রেট লাইন যেটা, হ্যাঁ, ওটা তোমার রেড স্নেক স্কিন। আর তোমার যেটা এক পিসি আছে এখানে ব্লু স্করপিয়ন। আর বাকি যেগুলো ফাইন স্পটেড যেগুলো তুমি বলছো, সেগুলো হচ্ছে সুপার প্যান্থার ইরাপশন। আচ্ছা, এবার এখানে যাদের দেখতে পাচ্ছি, এখানে সাগরদা কিছু প্যান্থেরা লেপার্ড আছে, কিছু স্টার ফ্লাওয়ার স্নেক স্কিন আছে। আচ্ছা, YCID সিগনেচার স্ট্রেন। এখন যেটা সামনে দেখতে পাচ্ছ সেটা স্টার ফ্লাওয়ার স্নেক স্কিন, একদম মিডলে সেন্টারে যে মাছটা আছে ঢুকে গেল, স্টার ফ্লাওয়ার স্নেক স্কিন। কিছু ইরাপশন আছে, আর সামনেই যেটা এখন দেখা যাচ্ছে ক্যামেরা, সেটা ইরাপশন। ঠিক তার পিছনে ডান দিকে, হ্যাঁ, এই মাছটা এখন যেটা হচ্ছে এটা প্যান্থেরা লেপার্ড। আচ্ছা, এখানেও বেসিক্যালি 3টে ভ্যারাইটি মিক্সড আছে। এখানে সাগরদা রবার্ট লিমের ফুজি রেড 3.5 ইঞ্চি হোয়াইট ফেস ফুজি রেড, একদম টমেটোর মতন লাল, ভাইব্রেন্ট আর সলিড রেড। লাইট জ্বালানো হয়েছে হঠাৎ করে, ওই জন্য একটু ভয় পেয়ে কোনায় চলে গেছে, বেরাবে। কিন্তু প্রত্যেকটা কালার তুমি বলছিলে না, কোনো মাছের কালার থাকে না, জেনেটিক্যালি স্ট্রং, আমরা এই গুলো দেখেই বলি। প্রত্যেকটা মাছের বডি কালার দেখো একদম সেম, এবং প্রত্যেকটা দেয়ার মানে কি বলবো, প্রপার রেড, এবং কারোর কোনো জায়গায় ফেড নেই না। এইখানে কাদের দেখছি, এখানে সাগরদা কিছু টাইগার টার্কোয়াইজ আর কিছু গ্যালাক্সি টার্কোয়াইজ আছে, যেগুলো নরমালি স্ট্রেট লাইন মতন প্যাটার্ন। হ্যাঁ, সেগুলো তোমার টাইগার টার্কোয়াইজ, আর সামনে এখন যেটা দেখা যাচ্ছে সেটা গ্যালাক্সি টার্কোয়াইজ। আচ্ছা, খুব সুন্দর কালার, একদম ব্লু ভাইব্রেন্ট কালার, যেটা বলছিলাম আমি, ব্লু বেসের মাছ। এক্স্যাক্টলি। এই মাছটার শেপটাও খুব সুন্দর, একটু হাই বডি আছে, হাই বডি টাইপের। 2-3টে আছে এরকম হাই বডি, এটা একটু এক্সট্রিম হাই বডি। হ্যাঁ। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একবার লাইক করবেন, আর এইখানে যে মাছগুলো দেখলেন তার মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের যদি কিছু ডিরেক্ট মেসেজ করে জানাতে হয়, আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে আপনারা ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও।